সমাস নিয়ে আমরা আলোচনা শুরু করতেছি, সমাস নির্ণয় এবং কথা দিলেন সমাস নির্ণয় আর কখনো ভুল হবে না। তো সমাসের আজকের যে বিষয়টি সম্পর্কে আলোচনা করব সেটি হলো যে সমাস, সমাসের পরিচয়, সমাস কাকে বলে, উহার বৈশিষ্ট্য কি কি এবং কত প্রকার ও কি কি উদাহরণ সংজ্ঞা দাও, অর্থাৎ সমাসের যে বেসিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো সম্পর্কে আজকে আলোচনা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন, তো প্রথমে যে বিষয়টি হলো সমাস কাকে বলে। তো সমাস কাকে বলে, সমাস সেই বিষয় সম্পর্কে আলোচনা করব। সমাস হলো দুই বা ততোধিক পদের মিলনে একটি নতুন পদ গঠন করে, যেখানে বিভক্তি লোপ পায় এবং একটি নতুন অর্থ প্রকাশিত হয়। সমাসবদ্ধ পদটি একটি নতুন শব্দ হিসাবে গণ্য হয় এবং এর অর্থ সাধারণত সমমান পদগুলোর অর্থের সমষ্টি, যা পরবর্তী রূপ নেয়। তাই হলো কি সমাস। তো আমরা সমাসের সংজ্ঞা জানলাম, এখন সমাসের যে বৈশিষ্ট্য সেটি সম্পর্কে জানবো। তো সমাসের যে বৈশিষ্ট্য হলো, প্রথম বৈশিষ্ট্য দুই বা ততোধিক পদের মিলন। দুইটি পদের মিলন নিয়েই হলো সমাস, সংক্ষিপ্ত যে বিষয়টি মিলন। সংজ্ঞা দিলেও আপনারা এই উপরটি দিতে পারেন, বা দুই বা ততোধিক পদের মিলনকে সমাস বলে সেটাও আপনারা লিখতে পারেন। 2 নাম্বার যে বৈশিষ্ট্য সেটা হলো বিভক্তি লোপ পায়। 3 নাম্বার হলো একটি নতুন অর্থ প্রকাশিত হয়, এবং 4 নাম্বার যেটা হলো সমাসবদ্ধ পদটি একটি নতুন শব্দ হিসেবে গণ্য হয়, মানে ব্যাস বাক্য যেটা থাকবে তার থেকে কি আলাদা হয়। এবং সমাস হলো 6 প্রকার। এখন দেখবো সমাস কত প্রকার। তো সমাস হলো 6 প্রকার। 6 প্রকার আমরা সংজ্ঞা দেবো। প্রথম যেটা হলো দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, দেখতেছেন আপনারা, দ্বিগু সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রী এবং অব্যয়ীভাব সমাস, এই মোট 6টি সমাস। তো আমরা দেখবো যে এখন সংজ্ঞাগুলো। দ্বন্দ্ব সমাস, এক নম্বর দ্বন্দ্ব। দ্বন্দ্ব সমাস কাকে বলে? দুই বা ততোধিক পদের মিলনের গঠিত সমাস, যেখানে প্রতিটি পদের অর্থ প্রধান থাকে, তাকেই দ্বন্দ্ব সমাস বলে। যেমন মা বাবা, এখানে মা বাবা বলতে কি দুজনেই প্রধান পায়, এই জন্য তাহলে দুইজন যদি প্রাধান্য পায় তাকে দ্বন্দ্ব সমাস বলে। যেমন ভাই বোন, এখানে দুইজনই প্রধান, কেউ কাউকে কিন্তু বাদ দেওয়া যায় না, এই জন্য এটি হলো দ্বন্দ্ব সমাস। তাহলে দুই পদের যদি কি অর্থ প্রধান হয়ে থাকে তাহলে সেটা হলো দ্বন্দ্ব সমাস। এরপরে আসুন, সেটা হলো দ্বিগু সমাস সম্পর্কে জানবো। দ্বিগু সমাস, এই যে দ্বিগু সমাস, দ্বিগু সমাস কাকে বলে? সংখ্যাবাচক শব্দের সাথে বিশেষের মিলনে গঠিত সমাস, অর্থাৎ সংখ্যাবাচক যে আছে, যেমন ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, এগুলো হলো কি দ্বিগু সমাস, কিন্তু এই ভুজের সাথে কিন্তু আবার মিল থাকতে হবে। যেমন ত্রিভুবন, ত্রিভুবন মানে কি তিন ভুবনের সমাহার, দেখুন মিল আছে, কিন্তু এই তিন ভুবনের সমাহার হলো ত্রিভুবন, এটি কিন্তু সত্যতা থাকতে হবে, তাহলে এটা হলো দ্বিগুণ সমাস। এরপরে দেখুন কর্মধারায় সমাস, 3 নম্বর কর্মধারা, বিশেষণ ও বিশেষণ মিলনে গঠিত সমাস, যেখানে বিশেষণটি প্রধান হয়, অর্থাৎ বিশেষণ এবং বিশেষণ মিলনে গঠিত সমাস যেখানে বিশেষণটি প্রধান হয়। যেমন নীল আকাশ, এখানে কি নীল প্রধান, নীল যে আকাশ, কি নীলটাই প্রধান, কিন্তু দেখুন নীল যে আকাশ, অর্থাৎ আকাশকে কি নীল, নীল আকাশ বলতে নীল যে আকাশ, কি নীল, আকাশ নীল, তাহলে বিশেষণ কাকে বিশেষণ করলো? নীল, আকাশকে বিশেষণ করলো নীল। এরপরে দেখুন তৎপুরুষ সমাস, পূর্বপদের বিভক্তি লোপ পেয়ে গঠিত সমাস, তাকে তৎপুরুষ সমাস বলে। যেমন রাজপুত্র, রাজপুত্র অর্থাৎ পূর্বপদ বিভক্তি। রাজপুত্র কি, রাজপুত্র কাকে বলা হয়? রাজার পুত্রকে রাজপুত্র বলা হয়, কিন্তু এখানে রাজপুত্র দ্বারা রাজার পুত্রকে বলা হয়, কিন্তু রাজার নামটি কি এখানে থাকলো না, তাহলে পূর্বপদ কি, পূর্বপদের যে বিভক্তি সেটি লোপ পেয়ে তাহলে হলো রাজপুত্র, তাহলে তাহলে কি রাজা এখানে নেই, রাজার নাম নেই, বুঝতে পারছেন। এরপরে যেটা হলো যে বহুব্রী সমাস, 5 নাম্বার, অন্য পদের অর্থ প্রদান হলে বহুব্রী সমাস হয়। উদাহরণ বিনা পানি, বিনা পানি যার হাতে, অর্থাৎ বিনা পানি যার হাতে অর্থাৎ সরস্বতী, কিন্তু এর কিন্তু নির্দিষ্ট কোনো অর্থ থাকলো না, এ কি নতুন একটা অর্থ তৈরি করলো, অন্য পদের অর্থ প্রদান হলো। এরপরে আসেন অব্যয়ীভাব সমাস, অব্যয়ীভাব সমাসের সাথে বিশেষের মিলনে গঠিত সমাস, অর্থাৎ অব্যয়ের সাথে বিশেষের মিলনে গঠিত সমাস। উদাহরণ যথারীতি, অর্থাৎ রীতিকে অতিক্রম না করে, যথারীতি মানে রীতিকে অতিক্রম না করে, অর্থাৎ সীমা যে অতিক্রম, যে নির্দিষ্ট একটি সীমা থাকে সেই সীমাটি অতিক্রম না করাকেই বলে যথারীতি। বুঝতে পারছেন? তো সবাইকে ধন্যবাদ। তো পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন।